স্রোতের টাইফয়েড হওয়ার খবরটা ডক্টরদের কাছ থেকে নিশ্চিত হওয়া মাত্রই এবার স্রোতের জন্য কান্নায় ভেঙে পড়লো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টররা স্রোতকে অবজার্ভ করে যখন বেরিয়ে এসে বলতে থাকে যে দেখুন আপনার ওয়াইফ টাইফয়েড হয়েছে আর তার যথাসাধ্য পরিমাণে ট্রিটমেন্ট আমরা ইতিমধ্যে চালু করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে ওনার সেন্স ফিরে আসবে, আপনারা চাইলে ওনাকে গিয়ে দেখে আসতে পারেন। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে ডক্টরবাবু ও ঠিক হয়ে যাবে তো, ওর কোনো রকম কোনো প্রবলেমস তো নেই। তখন এই কথা বললাম, ডক্টর বলতে থাকে যে না, আর একটু বেশি দেরি করে আনলে হয়তো বা কোনো বিপদ হলেও হতে পারতো, কিন্তু এখন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, উনি এখন আউট অফ ডেঞ্জার আছে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক স্রোতের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে স্রোত, একবার তুমি অন্তত আমার দিকে চোখ খুলে তাকাও প্লিজ স্রোত। অন্যদিকে সার্থকের ডাকে অবশেষে সাড়া দিয়ে স্রোতের যখন জ্ঞান ফিরে আসে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত, তোমার জ্ঞান ফিরেছে? আমি কখন থেকে অপেক্ষা করছিলাম যে কখন তোমার জ্ঞান ফিরবে। তখন স্রোত বলতে থাকে যে স্যার, আপনি এতবার এত কষ্ট করে আমাকে ডাকছেন আর আপনার ডাকে আমি সাড়া না দিয়ে কী করে থাকি বলুন তো। তখন সার্থক ছুটে গিয়ে ওর বাবা এবং পিসিমণিকে বলতে থাকে যে পিসিমণি, বাবা তোমরা এসে দেখে যাও, স্রোতের জ্ঞান ফিরে এসেছে, স্রোত আমার সাথে কথা বলছে। তখন সার্থকের বাবা এবং পিসিমণি এসে স্রোতকে দেখে বলতে থাকে যে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, তুই স্রোত কত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসেছিস, তুই নিশ্চয়ই জানিস যে তোর টাইফয়েড হয়েছে, তুই এরকমটা কেন করলি রে বাবু বলতো। আমাদের সকলের তো চিন্তায় চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে, আমরা শুধু এতটুকুই ভাবছিলাম যে তোকে কী করে সুস্থ করে তুলবো, আর এরই মাঝখানে তুই জ্ঞান হারিয়ে ফেললি। তারপর যে যা কিছু হয়েছে সে সব কিছু বাদ দে, তুই এখন কীরকম আছিস তুই সেটা বল। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে এই তো পিসিমণি একদম ঠিক আছে, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। আর তোমরা কেন এবার টেনশন করছো আমার জন্য বলো তো? তোমরা থাকতে আমাকে কেউ তোমাদের কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবে বলো তো? সেই দুঃসাহসটাই বা কে দেখাবে? তখন সার্থক বলতে থাকে যে একদম এরকম আজে বাজে কথা বলবে না, মরার কথা কেন মুখে আনছো তুমি বলো তো? তুমি কেন মরবে? তুমি মরে যাওয়ার আগে তো আমি মরে যাবো, কিন্তু তার শর্ত আমি তোমার মৃত্যু দেখতে পারবো না স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার, কাউকেই আমাদের মরতে হবে না, কারণ যত পর্যন্ত আমরা একে অপরের হাত দুটোকে এরকম করে শক্তভাবে ধরে রাখবো না, ততদিন পর্যন্ত আমাদেরকে কেউ একে অপরের কাছ থেকে আলাদা করতে পারবে না। ওদিকে সার্থকে পিসিমণি বলতে থাকে যে দেখেছো তো দাদা, ওদের ভালোবাসাটা নাই, ওরা একে অপরের কাছে এক্সপ্রেস করুক না কেন, কিন্তু তার শর্ত সত্যকার অর্থে ওদের ভালোবাসাটা অটুট, ওদের এই ভালোবাসা যাতে কারো নজর না লাগে। ওদিকে ডক্টর বলতে থাকে যে আপনার হাজব্যান্ড যে পরিমাণে আপনার জন্য টেনশন করেছে, আর সত্যকার অর্থে আপনি যথেষ্ট পরিমাণে ভাগ্যবতী এরকম একটা হাজব্যান্ডকে আপনার জীবনে পেয়ে। সে আপনার জন্য সব কিছু করতে রাজি আছে। সে যে কতটা ভেঙে পড়েছিল যখন কিনা আপনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, সেটা একমাত্র আমরা সাক্ষী থেকে দেখেছি। সে দিন রাত শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছিল যে কী করে আপনার সেন্স ফিরিয়ে আনবে, আর অবশেষে আপনি তার ডাকে সাড়া দিয়েছেন। টোটালি ক্রেডিট তাকে যায়, কারণ আমরা কিছুই সেরকম করিনি যে কাজটা কিনা ওনার প্রার্থনায় করেছে। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে এই কথাটা আপনি ঠিকই বলেছেন, যে আমার মতন ভাগ্যবতী কজনই আছে যে এরকম একটা ভাগ্য করে বর পায়। ওদিকে ঠিক সেই সময়ই রায় ছুটে এসে বলতে থাকে যে হ্যারে স্রোত, তুই কী রে, এতটা কেয়ারলেস তুই কী করে হলি নিজের প্রতি বলতো? তোর এত বড় একটা সাংঘাতিক রোগ বাঁধিয়ে বসেছিস, আর তার সত্ত্বেও তুই আমাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করলি, সব কিছু ধামাচাপা দিয়ে গেলি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।